আমাদের কনস্টিটিউশনের যেমন কনস্টিটিউশনের আজকে শিডিউলগুলো নিয়ে ডিসকাস করব। শিডিউল ছাড়া কনস্টিটিউশন, আমরা জানি কনস্টিটিউশনকে আমাদের কতগুলো পার্টে ভাগ করা রয়েছে। যেমন আমাদের 22টা ভাগ রয়েছে, 22টা কনস্টিটিউশনের কতগুলো টোটাল ভাগ, কতগুলো 22টা ভাগ রয়েছে। প্রথম যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, এবং এখন মোটামুটি অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে 448 আর্টিকেলের মতো এখনো রয়েছে। তাহলে 22টা ভাগ এদিকে, এদিকে 22টা ভাগ, এদিকে 395 আর্টিকেল প্রথমে ছিল, তারপরে 440 আর্টিকেল। এইটা কিন্তু এখন বেড়ে বেড়ে অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে নতুন ঢুকে ঢুকে এই জিনিসগুলো 448 এর আশপাশ, 448, 46, 48 এরকম ধরা হয় যে এতগুলো আর্টিকেল এখন আপাতত রয়েছে। তাছাড়া 12খানা শিডিউল রয়েছে। এই 12খানা শিডিউলের দায়িত্ব, 12খানা শিডিউল কেন রয়েছে না, 12খানা শিডিউল রয়েছে যে প্রত্যেকটা আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেলগুলোকে একটু ডেসক্রিপটিভ ভাবে, একটু ডিটেলসে আলোচনা করা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার রেলেভেন্সি বজায় রাখা, এই জন্য আর্টিকেলগুলোকে কিন্তু আর্টিকেলের সঙ্গে শিডিউলগুলোকে যোগ করা হয়েছে। লিগাল কমপ্লেক্সিটিটাকে ঠিকঠাক করা, মানে ধরো কোনো আর্টিকেল নিয়ে লিগালি কিছু সুপ্রিম কোর্ট কোনো রায় দিয়েছে, সেই রায়টা আমরা সেই শিডিউলে গিয়ে লিখে রেখেছি যে শিডিউলে এরকম রয়েছে। যেগুলো কতগুলো একটা একটা আর্টিকেলের মধ্যেই কতগুলো অনেক রকমের অ্যাক্ট আছে, যেমন রাজ্য পুনর্গঠন আয়োগ, রাজ্য পুনর্গঠন অ্যাক্ট, এরকম 1950 পর থেকে যখন রাজ্য পুনর্গঠন হয়েছে, তখন রাজ্য পুনর্গঠন অ্যাক্টে অনেক রাজ্য, সব রাজ্যের পুনর্গঠন হয়েছে। সব রাজ্য, কেউ কেউ প্রিন্সলি স্টেটে ছিল, কেউ আলাদা ছিল, ঠিক আছে। পুরো ভারতবর্ষ তো কতগুলো টুকরে টুকরে ভাগ করা ছিল, ঠিক আছে। যখন ইন্ডিয়া ভারতবর্ষকে ছেড়ে গেছে তখন কতগুলো ভাগে ভাগ করে হয়ে গেছে। কোনো নবাবের, যেমন এখন ওই নবাব পাতৌদি আছে, তার আন্ডারে এতটা স্টেট, প্রিন্সলি স্টেট যেগুলোকে বলা হতো, সে প্রিন্সলি স্টেট ছিল, কিছু কিছু অটোনমাস বডি ছিল। তারপর জম্মু আর কাশ্মীর পুরো আলাদাই ছিল, ঠিক আছে। হায়দ্রাবাদ আসতে চাইছিল না, এখানে বলছিল পাকিস্তানের সঙ্গে চলে যাবে বা কিছু, এরকম কতগুলো যে জায়গা সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলোকে রিঅর্গানাইজ করা হয়েছে। এবার রিঅর্গানাইজ করার পরেও, রিঅর্গানাইজ করার সময়ও সমস্যা হয়েছে, কিরকম না, কোন ভাষা অনুযায়ী ইয়ে করা হবে না অন্য কিছু হবে। তো যাই হোক, এইরকম ডিটেলস যে অ্যাক্টগুলো, সেই অ্যাক্টগুলো কোথায় রাখবো, আর্টিকেলের ভিতর তো রাখা যাবে না। আর্টিকেলে শুধুমাত্র নিয়ম বলা রয়েছে যে এই এই নিয়মে এই আইন তৈরি করা হয়েছে এই জিনিসের জন্য। এবার সেই আইনের ডিটেলসটা কোথায় বলা থাকবে, সেই আইনের ডিটেলসটা বলা থাকবে শিডিউলে বলা থাকবে, সেই জন্য টোটাল শিডিউল রাখা রয়েছে। এবার এই শিডিউল প্রথমে কতগুলো ছিল, প্রথম যখন কনস্টিটিউশন তৈরি হয়েছে, মানে এনঅ্যাক্ট হয়েছে, এনঅ্যাক্ট কবে হয়েছে আমরা সবাই জানি, 26শে জানুয়ারি 1950, তখন 8টা ছিল, পরে বেড়ে বেড়ে অ্যামেন্ড হয়ে হয়ে 12টা হয়েছে, ঠিক আছে। তো তাহলে এই শিডিউল নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট শিডিউল হচ্ছে টেরিটরি। ফার্স্ট শিডিউল হচ্ছে কি, টেরিটরি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান টেরিটরিতে আমরা জানি যে আমাদের ফার্স্টের যে ফার্স্ট পার্টের যে 4 নম্বর চারটে আর্টিকেল রয়েছে, সেই 4টে আর্টিকেলও মানে ইন্ডিয়ার সীমা, মানে টেরিটরি, দ্যাট মিনস সীমানা, সীমানাকে কিরকম ভাবে কতটা থাকবে সীমানা, সীমানা বাড়াতে গেলে কি করতে হবে, সীমানা কোনো কমানো যায় কিনা, এগুলো সমস্ত কিছু নিয়ে আইন লেখা রয়েছে। এবার এই আইনের সঙ্গে যে ডিটেলসগুলো হয়েছে, যেমন পরবর্তীকালে আমরা জানি সিকিম প্রথমে আমাদের সঙ্গে ছিল না, পরবর্তীকালে আমাদের সঙ্গে এসেছে, ঠিক আছে। তো গোয়া আমাদের কাছে ছিল না, গোয়া অনেক পরে আমাদের দেশের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই টেরিটরিজগুলো, বা বাংলাদেশের সঙ্গে আমাদের টেরিটরি, পাকিস্তানের সঙ্গে আমাদের টেরিটরি, এইটার বর্ডার লাইন, এই সমস্ত জিনিসগুলো কোথায় ডিসকাস করা রয়েছে না, ডিসকাস করা রয়েছে ডিটেলসে 1 নম্বর শিডিউলে, নাম্বার 1 শিডিউলে টেরিটরি কি হবে না হবে, কিরকম কি হয়েছে না হয়েছে, টোটালটা ডিসকাস করা রয়েছে। এবং এর আর্টিকেল কত, 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেল শুধু লগুলোকে তৈরি করা হয়েছে। শিডিউল 2 তে কি বলছে, শিডিউল 2 তে বলা হচ্ছে বেতন, কার কতটা, কার কিভাবে বেতন দেওয়া হবে। যেমন আমরা জানি সবাইকে বেতন দেওয়া হয়, যারা যারা পার্লামেন্টারি বডি বা সাংবিধানিক যারা পদে রয়েছে, সাংবিধানিক পদে প্রথম পদে যিনি রয়েছেন সেটি হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে ইয়ে দেওয়া হয়, এমোলুমেন্টস মানে সাম্মানিক দেওয়া হয়, তাকে বেতন দেওয়া হয়। গভর্নরকে দেওয়া হয়, সুপ্রিম কোর্টের জাজদের দেওয়া হয়, তারপর তোমার এমপিদের দেওয়া হয়, এমএলএদের দেওয়া হয়, সবাইকে বেতন দেওয়া হয়। তো এই বেতন দেওয়া হবে, তার নিয়ম আর্টিকেলে তো বলা রয়েছে, ঠিক আছে। তো যেমন আর্টিকেল 59-এ প্রেসিডেন্টের জন্য বলা রয়েছে, এরকম প্রত্যেকটা আর্টিকেলে, ডিফারেন্ট আর্টিকেলে বলা রয়েছে যে দেওয়া হবে। এবার কতটা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন ফান্ড থেকে দেওয়া হবে, সেটা ডিটেলসে বলার জন্য, সেটা ডিটেলস জন্য আমরা কোথায় যাব না, আমরা যাব শিডিউলে চলে যাব, এবং শিডিউলে গিয়ে আমরা ডিটেলসটা পেয়ে যাব যে না কিভাবে, কতটা, কত টাকা, টোটালসটা আমরা শিডিউলে পাবো। এই হচ্ছে
শিডিউল 2। শিডিউল 3 তে বলছে অ্যাফার্মেশন অ্যান্ড অর ওথ, শপথ। প্রত্যেককে শপথ গ্রহণ করতে হয় আমরা জানি, এবং প্রত্যেককে শপথ গ্রহণ করার সময় যেমন প্রেসিডেন্ট আলাদাভাবে শপথ গ্রহণ করেন, প্রেসিডেন্টের সঙ্গে যে মিনিস্টাররা রয়েছে মিনিস্টার আলাদাভাবে শপথ গ্রহণ করে, প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করে। যখন যে পদে যায় সে এমপি হোক যাই হোক, প্রত্যেককে যখন পার্লামেন্টে গিয়ে বসতে হয় তখন একটা শপথ গ্রহণ করতে হয়। এই শপথ গ্রহণ করার ডিটেল, যেটা কি শপথ গ্রহণ হবে, কি লেখা থাকবে, টোটালটা ডিটেলসটা কোথায় বলা থাকবে সেটা বলা রয়েছে। একমাত্র আমরা জানি প্রত্যেকটা আর্টিকেলে রয়েছে যে এই আর্টিকেলের আন্ডারে শপথ গ্রহণ করবে, ঠিক আছে তো। কিন্তু এই ডিটেলসটা কি কি মানে শপথের টোটাল প্রোফর্মাটা কি হবে, কোথায় থেকে বুঝবো, কিভাবে বুঝবো, সেগুলো কি বলা আছে, সেগুলো কি বলা নেই? না, অবশ্যই বলা আছে। সেগুলো কোথায় বলা রয়েছে? সেগুলোই বলা রয়েছে শিডিউলে। তো আর্টিকেল এই শিডিউল 3 তে বলছে যে মিনিস্টার, জাজ, সিএজি, এমপি, এমএলএ এরা যে শপথ গ্রহণ করবে, শপথ গ্রহণটা কি ভাবে হবে, কি হবে, সেটাকে কিন্তু বলা হচ্ছে যে শিডিউল 3 তে সেটাকে বলছে। তারপর বলছে শিডিউল 4 এ বলছে রাজ্যসভার আসন। রাজ্যসভার আসন কতগুলো হবে, কি রকম হবে। যেমন আমরা জানি রাজ্যসভার টোটাল আসনের সংখ্যা সীমিত কতটা, ম্যাক্সিমাম 250, কিন্তু 5টাকে আমরা রিজার্ভ করে রেখেছি কিসের জন্য, আকসাই চিন পিওকের জন্য। বাদ বাকি টোটাল 245টা, তার মধ্যে 12 জনকে নমিনেট করে কে, 12 জনকে নমিনেট করে আমাদের রাষ্ট্রপতি। তো এই রাষ্ট্রপতি যে 12 জনকে নমিনেট করছে, সেই 12 জন নমিনেট করার বাদে টোটাল থাকছে কজন, 233 জন। তাহলে এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা বলা রয়েছে কিন্তু কোথায়, শিডিউল 4 এ। শিডিউল 4 এ এই ডিটেলসটা বলা রয়েছে আসন সম্পর্কে, রাজ্যসভার আসন কতগুলো হবে, কি হবে, ডিটেলসটা বলা রয়েছে। শিডিউলড এরিয়া, শিডিউলড এরিয়া বা নির্ধারিত এলাকা, এটা কি, এর অ্যাডমিনিস্ট্রেশন, এই এরিয়াগুলোর অ্যাডমিনিস্ট্রেশন কীরকম হবে, সেই অ্যাডমিনিস্ট্রেশনগুলোর জন্যই ডিটেলস অ্যাডমিনিস্ট্রেশন, সে যা কিছু হোক না কেন, মানে পুলিশ থেকে শুরু করে সেই রাজ্যগুলো, সেই জায়গাগুলো, শিডিউল এরিয়া দ্যাট মিনস, যেমন আমাদের পূর্বোত্তরের রাজ্যগুলো, পূর্বোত্তরের জেলা, মানে পশ্চিমবঙ্গের পূর্বোত্তরের এলাকাগুলো বা পূর্বোত্তরের রাজ্যগুলো, ঠিক আছে তো, পূর্বের রাজ্যগুলো মণিপুর, মিজোরাম যেগুলো হয়ে গেল, এগুলো হয়ে গেল, ঠিক আছে তো। তারপর এইদিকে পূর্বোত্তর মানে হচ্ছে হিমাচল প্রদেশ বা ওইদিকে লাদাখ, লাদাখ ফাদাখ, এইসব এরিয়াগুলো, এই জায়গাগুলো হয়ে গেল, জম্মু কাশ্মীর হয়ে গেল, জম্মু কাশ্মীর। তো এই জায়গাগুলোতে কিছু স্পেশাল এরিয়া আছে, এই এরিয়াগুলোতে কিছু কিছু স্পেশাল প্রভিশনসও রাখা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। তো সেই প্রভিশনসগুলো, মানে প্রভিশন দ্যাট মিনস কি, তাদের সেখানকার সরকার তাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাবে, সেই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য তাদেরকে আলাদা আলাদা কিছু টোটাল বক্তব্য দেওয়া রয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে আমরা এই শিডিউল 5-এ কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি কি আসবে, সেগুলো আমরা টোটাল কিসের ভিতরে রেখেছি, শিডিউল 5-এর মধ্যে রেখেছি। শিডিউল 6-এ কি রেখেছি, শিডিউল 6-এ রেখেছি অনলি 4টে স্টেটকে, অনলি 4টে স্টেট, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। আসাম ATM স্কোয়ার, ATM স্কোয়ার, এটা কম মনে রাখতে পারো, ATM স্কোয়ার, আসাম, ত্রিপুরা, মিজোরাম আর মেঘালয়, ঠিক আছে। এই 4টে স্টেটকে রেখেছি আমরা কিসের ভিতরে না, আদার শিডিউল্ড এরিয়ার মধ্যে। কারণ আদার শিডিউল এরিয়া মানে এরা এখানে কিছু ফেসিলিটিস বা কিছু প্রিভিলেজেস পায়, ঠিক আছে। যার জন্য লাদাখও কিছুদিন আগে ধর্নায় বসেছিল, স্ট্রাইকে বসেছিল, এবং সেখানকার একজন প্রখ্যাত ব্যক্তি, যিনি ওয়াংচু বলে তার নাম, তিনি কিন্তু সেখানে সেই ইয়েতে সায় দিয়েছিল, কারণ লাদাখকেও তারা চাইছে যে সেই স্টেটাসটা, সেই প্রিভিলেজগুলো, সেই স্টেটাসটা দেওয়ার জন্য, যে স্টেটাসগুলো শিডিউল 6-এর মধ্যে থাকলে সেই স্টেটাসগুলো পাওয়া যায় বা সেই প্রিভিলেজেসগুলো পাওয়া যায়, ঠিক আছে। এটা বলা রয়েছে আমাদের শিডিউল 6-এ, এটা আদার শিডিউল এরিয়া। তারপর বলা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচারের লিস্ট। আমাদের যে কনস্টিটিউশন, আমাদের দেশ কিরকম, আমাদের দেশ হচ্ছে কোয়াসি ফেডারেল, আমাদের দেশ কিরকম, কোয়াসি ফেডারেল, তার মানে পুরোপুরি ফেডারেলও নয়, আবার পুরোপুরি ইউনিয়নও নয়, ইউনিটারিও নয়। তাহলে এইখানে কতগুলো লিস্ট থাকবে, লিস্ট থাকবে মানে কি, লিস্ট থাকবে দ্যাট মিনস কে কি কাজ করবে সেটা নিয়ে মারামারি না করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ বিভক্ত করে ভাগ করে দেওয়া হবে। যেমন সেন্ট্রাল দ্যাট মিনস ইউনিয়নকে বলা হচ্ছে তুমি এই কাজগুলো করবে, তোমার দায়িত্বে এইগুলো থাকবে। স্টেটকে বলা হচ্ছে তোমার দায়িত্বে এগুলো থাকবে, এবং যেগুলো যুগ্মভাবে করবে তাদেরকে বলা হচ্ছে কনকারেন্ট লিস্টে তাদেরকে রাখা হবে। তো সেই রকমভাবে ইউনিয়নে 97টা কাজ এরকমভাবে রাখা রয়েছে, 97টা, স্টেটের আন্ডারে রাখা হয়েছে 66টা, এবং কনকারেন্ট লিস্টে রাখা রয়েছে 47। যেমন এডুকেশন কনকারেন্ট লিস্টে আসে, জল কনকারেন্ট লিস্টে আসে, জল মানে গঙ্গার জল প্রবাহিত হবে, গঙ্গার জল বা যে কোনো নদীর জল প্রবাহিত হবে, এগুলো কনকারেন্ট লিস্টে আসে।
তাছাড়া ডিফেন্স আসে ইউনিয়ন লিস্টে, স্টেট হেলথ পলিসি, স্টেট পুলিশ ব্যবস্থা, এগুলো আসে স্টেট লিস্টের আন্ডারে। ঠিক আছে, এরকম যে কতগুলো এরিয়া রয়েছে সেগুলো কিন্তু এই লিস্টের আন্ডারে আসবে, এবং এই লিস্টের মধ্যেই সেগুলো থাকবে, এবং তার বাইরে এখতিয়ারের বাইরে গিয়ে কেউ কাজ করতে পারবে না। ঠিক আছে, তো এটা বলা রয়েছে কোথায় না শিডিউল 7-এ। শিডিউল 8-এ কি বলছে? শিডিউল 8-এ বলছে ভাষা। আমাদের অফিসিয়াল ভাষা কি হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো হবে। আমরা জানি আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষা রয়েছে এবং প্রচুর ভাষাভাষীর দেশ, আমরা এই ভাষার ভিত্তিতেই আমাদের এখানে রাজ্যের পুনর্গঠন যখন হয়েছিল তখন ভাষার ভিত্তিতেই হয়েছিল। প্রথম অন্ধ্রপ্রদেশ হয়েছিল, তারপরে অন্ধ্রপ্রদেশকে দেখতে দেখতে সমগ্র স্টেটগুলোকেই ভাষার ভিত্তিতে ভাগ করা হয়েছিল। এই ভাষার ভিত্তিতে যখনই ভাগ করা হয়েছিল তারপরেই প্রত্যেকটা এরিয়ার যে ভাষা আছে সবগুলোকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গৃহীত করা হয়েছে, গ্রহণ করা হয়েছে আমাদের কনস্টিটিউশনে। কিন্তু এরকম নয় যে আমাদের দেশের রাষ্ট্রভাষা এই, কেউ বলে আমাদের দেশের রাষ্ট্রভাষা হিন্দি, কেউ বলে আমাদের রাষ্ট্রভাষা দেবনাগরী, এরকম কোনো ব্যাপার নেই। সমস্ত জায়গাতেই, প্রত্যেকটা জায়গাতেই 22টা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, এই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ইউজ তুমি করতে পারো। হ্যাঁ, এবার ডিপেন্ড করে কোন স্টেটে কি ভাষাকে তারা, ম্যাক্সিমাম লোক কি ভাষা জানে। এখন যেরকম ভাষা নিয়ে মারামারি চলে যে আমাদের স্টেটে সাপোজ মহারাষ্ট্রে মারাঠি বেশি চলবে, এটাই স্বাভাবিক। ওয়েস্ট বেঙ্গলে বাঙালি রয়েছে, বাংলার বেশি প্রচলন, বাংলা বেশি চলবে, এটাই স্বাভাবিক। কাজকর্ম বাংলাতে হবে, সবাই বাংলা ভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এরকম নয় যে অন্য কোনো ভাষাভাষীর লোক আসলে আমরা তাকে মেরে তাড়িয়ে দেবো, বা অন্য কোনো ভাষাভাষীর লোকের সঙ্গে আমাদের দেশ থাকবে, বিদ্বেষ থাকবে, এরকম কোনোভাবেই নয়, কোনো জায়গাতেই এটা সমর্থনযোগ্য নয়, কোনোভাবেই এটা ঠিক নয়। এবং আমাদের ওই যে বললাম যে কোনোটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোনোটাই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা কিছু নেই, সবকটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমাদের 22টা। লাস্টে যে ভাষাগুলো অ্যাড হয়েছিল সেটা হচ্ছে বোড়ো, ডোগরি, সিন্ধি এবং মাইথিলি। দেখেছো, মাইথিলি, সিন্ধি, বোড়ো, ডোগরি, ইভেন সান্থালি, এরা সবকটাই কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সান্থালি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। এবং এইসব ভাষাগুলো, বড়ো যেরকম বড়ো আসামে চলে, ঠিক আছে, ডোগরি আমাদের নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে সেখানে চলে, সিন্ধি পাঞ্জাবের কিছু এলাকাতে সিন্ধি চলে, সিন্ধি ভাষা চলে, মাইথিলি অযোধ্যা ইউপির অযোধ্যা বা এইসব এলাকাগুলোতে মাইথিলি চলে, মাইথিলি ভাষা চলে। তো এই প্রত্যেকটা ভাষাকেই তোমাকে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের দরজা আমাদেরকে দেওয়া হয়েছে, এবং সেটা কোথায় বলছে? শিডিউল 8-এ বলছে। তারপর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটাতে এসেছিল সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম, শিডিউল 9, ভূমি সংস্কার। 1951 যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টেই এই আর্টিকেলটা 9 ঢুকিয়ে, এই শিডিউল 9টাকে ঢোকানো হয়েছিল, এবং জওহরলাল নেহরু এইটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যখন আমরা স্বাধীন হই তার পরপর আমাদের কাছে, স্টেটের কাছে, মানে আমাদের দেশের কাছে যা জমি ছিল তার থেকে বেশি ছিল দেশে হয়তো রাজরাজরা রয়েছে, বা রাজঘরানার যারা রয়েছে, যারা স্টেট প্রিন্সলি স্টেট যারা রয়েছে তাদের বেশি জমি ছিল। তো একটা দেশ চালাতে গেলে যদি এরকম হয় দেশের সরকারের থেকে বেশি জমি কোনো একটা প্রাইভেট লোকের কাছে বা রাজাদের কাছে রয়েছে, তাহলে সেভাবে দেশ চালানো সম্ভব নয়। এবং সমাজবাদী সোশ্যালিস্ট কান্ট্রিতে, যেহেতু আমাদের বেসিক স্ট্রাকচার সোশ্যালিস্ট কান্ট্রিতে এটা কোনোভাবেই কাম্য নয়। এবং সোশ্যালিস্ট হিসেবে জওহরলাল নেহরু খুব নিজের নাম করেছিলেন, সোশ্যালিস্ট হিসেবে তিনি সমগ্র জায়গায় সোশ্যালিস্ট জায়গাটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমাদের সারা ভারতবর্ষে। তো সেই হিসেবে তিনি কি করেন, তিনি ভূমি সংস্কার কিছু নিয়ম আইন তৈরি করেন, এবং এই ভূমি সংস্কার আইনের মধ্যে কেশবানন্দ ভারতী কেস একটা ইম্পর্টেন্ট কেস ল। এবং ল্যান্ড রিফর্মে যতগুলো ল্যান্ড রিফর্ম হয়, যে এ দেবে না ল্যান্ড, বা এই রাজারা ল্যান্ড দিতে চাইছে না, তাদের কাছ থেকে ল্যান্ড নিয়ে নেওয়া, বা কিভাবে নেওয়া যায়। কারণ দেখো, দেশের ডেভেলপমেন্টের জন্য ল্যান্ডের দরকার। তাছাড়া যাদের কাছে প্রচুর ল্যান্ড রয়েছে তাদের থেকে কিছু ল্যান্ড গরিবদের মধ্যে দিয়ে দেওয়া, এগুলো সোশ্যালিস্ট কান্ট্রিতে এগুলোকে তোমাকে করতেই হবে। ঠিক আছে, তো সেই পলিসি তোমাকে আনতেই হবে। এবং যদি ধরো সাপোজ ইসরো তৈরি হবে, জায়গা নেই, ইসরো তৈরি হবে, তার জায়গা নেই। এবার তো জায়গাটা তো দিতে হবে, গভর্নমেন্টকে জায়গাটা তো দিতে হবে। গভর্নমেন্ট জায়গা পাবে কোথা থেকে? গভর্নমেন্ট জায়গা পাবে যে যদি প্রাইভেট প্রপার্টি হয়, প্রাইভেট প্রপার্টি কেউ দেবে না। তো গভর্নমেন্টকে তখন ল্যান্ড রিফর্ম অ্যাক্ট আনতে হবে। সেই ল্যান্ড রিফর্ম অ্যাক্ট যতগুলো এসেছিল সবগুলো এখানে ঢুকিয়ে দেওয়া আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে শিডিউল 9-এর আন্ডারে যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট বা যে অ্যাক্ট ঢুকিয়ে দেওয়া হবে, সেটা সুপ্রিম কোর্ট সেটার বিষয়ে নাক গলাতে পারবে না। এটা একটা সব থেকে বড় জিনিস। ঠিক আছে, তো এই জন্য এই শিডিউল 9টাকে খুব ইম্পর্টেন্ট বলা হয়। তারপর হচ্ছে শিডিউল 10। শিডিউল 10-এ কি বলা হচ্ছে? দল ত্যাগ মানে হচ্ছে
ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন ল তৈরি করা হয়েছে। তার কারণটা কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে সকালবেলা এক দলে, বিকালবেলা আরেক দলে যাতে কেউ না যেতে পারে, দ্যাট ইজ ডিফেকশন। তার জন্য অ্যান্টি ডিফেকশন ল তৈরি করা হয়েছে। এটা এসছে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ এটা এসছে, ঠিক আছে। ডিফেকশন দ্যাট মিনস দল ত্যাগ করা। এবার দল ত্যাগ মানুষ অনেকে অনেক রকম ভাবে করতে পারে, পোষালো না, চলে গেল, বা কিছু কেউ করতে পারে, কিন্তু তার কতগুলো আইন আছে, সেই আইন মেনে করতে হবে। কি কি আইন আছে, এবং যদি সেই আইন না মানে তবে তবে এই অ্যান্টি ডিফেকশন ল এর এগেনস্টে তার এগেনস্টে কিন্তু ইয়ে হবে, বা তাকে বহিষ্কার করা হতে পারে, এমপি থেকে বা এমএলএ থেকে বহিষ্কার করা হতে পারে। যেমন কি রকম, ধরো কোনো দল, যেমন বিজেপির কোনো কিছু হুইপ জারি করলো। হুইপ দ্যাট মিনস যে একটা আদেশ জারি করলো যে একে আজকে ধরো সাপোজ এখন যে উপরাষ্ট্রপতির ইলেকশন হচ্ছে, যে একে উপরাষ্ট্রপতির ইলেকশন হচ্ছে, তোমাদের সবাইকে, আমাদের যারা যারা এমপি রয়েছে সবার একে ভোট দিতে হবে। কেউ দিল না দিয়ে সঙ্গে সঙ্গে দল ত্যাগ করে চলে গেল বা কিছু করলো, তো তার এগেনস্টে বিজেপি অ্যাকশন নিতে পারে, এবং অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে তার এগেনস্টে কিন্তু কেস হতে পারে। সেই জন্য এই অ্যামেন্ডমেন্টটাকে আনা হয়েছে, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্টটাকে এবং এই 10 নম্বর শিডিউলটাকে রাখা হয়েছে। তারপর 11 আর 12 হচ্ছে পঞ্চায়েত, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। মানে পঞ্চায়েতের আন্ডারে কি কি কাজ হবে, পঞ্চায়েতের আন্ডারে কি কি থাকবে, এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে কি কি থাকবে, সেই জিনিসটা বলা হয়েছে কোথায়? 11th আর 12th শিডিউলে। 73rd, এখানে ইম্পর্টেন্ট যেটা কোয়েশ্চেন আসার মতো, সেটা হচ্ছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 11th আর 12th শিডিউলটা এসেছিল। সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এসেছিল 1992-তে পঞ্চায়েত, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এটাও 1992-তে, এই দুটো এসেছিল, কিন্তু মিউনিসিপ্যালিটি এসেছিল। আর এখান থেকে কোয়েশ্চেন আসার মতো কিছু নেই। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল শিডিউলগুলো। এবার এই শিডিউলগুলো মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি প্রথম থেকে বলছি। যাও দেখো, প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে এখানে প্রত্যেকটা নামের ফার্স্ট লেটারগুলো লিখেছি। তো আমরা মনে রাখবো কি করে? টিয়ার্স অফ ওল্ড পিএম। কি মনে রাখবো? টিয়ার্স, এটা হচ্ছে টিয়ার্স। টোটাল 5টা শিডিউল চলে গেল। টিয়ার্স অফ দুটো চলে গেল। তারপরে হচ্ছে ওল্ড, 3টে চলে গেল, 8, 9, 10। ওল্ড, পিএম, তারপরে লাস্টে দুটো চলে গেল, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি। ডিফেকশন, ল্যান্ড রিফর্ম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ফেডারেল স্ট্রাকচার, আদার শিডিউল এরিয়া, রাজ্যসভার আসন মানে সিট, অ্যাফার্মেশন বা ওথ, এমোলমেন্টস মানে বেতন, আর টি হচ্ছে টেরিটরি। তাহলে টিয়ার্স অফ ওল্ড পিএম, ভালো করে মাথায় রাখবে। টিয়ার্স অফ ওল্ড পিএম, কিন্তু এর ভিতরে কি কি আছে সেগুলোকে তোমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এর থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু 2-3টে কোয়েশ্চেন তো নর্মাল পরীক্ষায় 2-3টে কোয়েশ্চেন তো শিডিউল থেকে থাকেই থাকে, ঠিক আছে। আর বাদ বাকি যদি ডিটেলস মেন্সের জন্য, যে ডিটেলস শিডিউলে যখন পড়ানো হবে তখন আমরা ডিটেলসে আলোচনা করবো। বাদ বাকি প্রিলিমসের জন্য এটুকু